হ্যালো, আজকে আমরা পড়ব কোষচক্র। কোষচক্র অ্যাকচুয়ালি আমাদের কোষ বিভাজনের চ্যাপ্টারের মধ্যে আসছে। কোষ বিভাজন ভালো করে পড়ার জন্য তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষচক্র। কোষচক্র আমাদের ডিটেলসটা বুঝতে হবে, তারপর আমরা কোষ বিভাজন পদ্ধতিগুলো পড়ব। তো আজকে আমরা শুরু করছি কোষচক্র। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষচক্র। এখন আমরা আলোচনা করব কোষচক্র নিয়ে। কোষচক্র এই ব্যাপারটা একটু জটিল, ঠিক আছে? এই ব্যাপারটা একটু আমাদের মন দিয়ে দেখতে হবে। কোষচক্র বুঝে নিলে আমাদের পরবর্তী যে মাইটোসিস মিওসিস, বিশেষ করে কোষ বিভাজন দুটো, সেটা বুঝতে আমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করছি কোষচক্র। সর্বপ্রথমে আমরা দেখব যে কোষচক্র কাকে বলে, কোনটাকে সাধারণত আমরা কোষচক্র বলে থাকি। তো আমরা প্রথমে দেখব যে একটি কোষ, আমরা একটা কোষ আঁকলাম, এটা একটা কোষ। এই কোষটা বিভাজিত হবে, এই কোষটা বিভাজিত হয়ে নতুন দুটো কোষ তৈরি করবে। নতুন দুটো কোষকে আমরা বলি আপত্য কোষ। ধরো এই নতুন দুটো কোষ যেটা তৈরি হলো, সেই দুটো কোষকে আমরা নতুন কোষ বা অপত্য কোষ বলি, ঠিক? একটি কোষ বিভাজিত হয়ে নতুন দুটি কোষ তৈরি করলো। তো একটি কোষ বিভাজিত হলো, বিভাজিত নতুন দুটো কোষ তৈরি করলো, এবং নতুন কোষগুলো বিভাজন হতে শুরু করবে তার আগের মুহূর্ত। কথার অর্থ আমরা বলতে পারি ঠিক এইভাবে, একটি কোষ বিভাজন হলো, এ কোষটা বিভাজিত হতে যে ঘটনাগুলো ঘটলো সেইটা আমাদের পরবর্তী যে কোষটা তৈরি হলো সেই কোষটা বিভাজন হবে তার ঠিক আগের মুহূর্ত। এখানে যদি আমরা স্পেশালিভাবে লিখে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে যে এই যে কোষ, এই কোষটা বিভাজন হওয়া শুরু হলো। তাহলে আমরা এখানটা লিখব যে একটি কোষের বিভাজন শুরু, একটি কোষের বিভাজন শুরু, মানে আমাদের এই কোষটার বিভাজন শুরু হলো, এবং বিভাজিত হওয়ার জন্য যা যা ঘটনা, সমস্ত ঘটনা ঘটলো, ঘটার পর আমাদের দুটো কোষ উৎপাদন হলো। এই দুটো কোষকে আমরা আপত্য কোষ বলছি। তো এরপরে লিখব আপত্য কোষের বিভাজনের আগে পর্যন্ত। আপত্য কোষের বিভাজনের আগে পর্যন্ত। একটি কোষের বিভাজন শুরু এবং নতুন কোষের বিভাজনের আগে পর্যন্ত, এই মাঝে যে সমস্ত পরিবর্তন ও ঘটনাগুলি চক্রাকারে ঘটে থাকে, তাকে আমরা সাধারণত বলবো কোষচক্র। কোষচক্র কিছু না, আমরা সাধারণত বলবো একটি কোষের বিভাজনের শুরু, এই কোষটার বিভাজন শুরু হলো, এবং এই কোষটা বিভাজন করার জন্য যা যা ঘটনার দরকার ঘটালো, তার ফলে আমাদের নতুন দুটো কোষ তৈরি হলো। এই কোষগুলো আবার যদি বিভাজিত হতে শুরু করে তাহলে আবার একই ঘটনা ঘটতে থাকবে। তাই জন্য আমরা কী বলছি, একটি কোষের বিভাজন শুরু এবং নতুন কোষের বিভাজন হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত যে পরিবর্তনগুলি সংঘটিত বা ঘটনাগুলি সংঘটিত হবে চক্রাকারে, সেইটাকে আমরা বলি কোষচক্র। কোষচক্র বলতে একটি কোষ বিভাজিত হওয়ার জন্য ওর মধ্যে যাবতীয় যে প্রক্রিয়াগুলো ঘটে থাকে সেই প্রক্রিয়াগুলো চক্রাকারে ঘটতে থাকে প্রত্যেকটা কোষের মধ্যে। এই ঘটনাটাকেই আমরা বলবো কোষচক্র। ঘটনাটাকে বলবো আমরা কোষচক্র। খুব ইজিলিভাবে মনে রাখবো, একটি কোষের বিভাজনের শুরু এবং নতুন আপত্য কোষের বিভাজনের আগে মুহূর্ত পর্যন্ত যে পরিবর্তনগুলি আমাদের ঘটে থাকে সেটাকে আমরা বলছি চক্রাকারে কোষচক্র।
ঠিক আছে। এইবার এখানে আমরা কয়েকটা জিনিস দেখব। এই যে আমরা কোষ চক্র, একটি কোষ চক্র সম্পূর্ণ হলে আমাদের নতুন দুটি কোষ তৈরি হচ্ছে বা নতুন দুটি কোষ সৃষ্টি হচ্ছে। এই ঘটনাটার জন্য অনেক সময় বলা হয়ে থাকে যে কোষ চক্রকে, যেহেতু এক কোষ চক্র সম্পূর্ণ হলে একটি কোষ দুটি কোষে পরিণত হয়ে যাচ্ছে, তার মানে কি কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখি যে জননে জীবদের সংখ্যা বৃদ্ধি পায়, তো এখানে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কোষ চক্রকে অনেক সময় বা কোষ চক্রকে সাধারণত আমাদের কোষের জনন দশাও বলা হয়ে থাকে। তো আমরা এখানে লিখে দিই যে কোষ চক্রকে কোষের জনন দশাও বলা হয়ে থাকে। জনন দশাও বলা হয়ে থাকে। ঘটনাটা হলো কি, যেহেতু একটি কোষ চক্র সম্পূর্ণ হলে নতুন দুটো কোষ তৈরি হচ্ছে, নতুন দুটো কোষ তৈরি হওয়ার কথার অর্থ কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। যখন কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন এই ঘটনাটাকে আমাদের জননের সঙ্গে তুলনা করেছে, তাই জন্য কোষ চক্রকে কোষের জনন দশাও বলা হয়ে থাকে। ঠিক আছে। এইবার কোষ চক্র সংগঠিত হলে একটি কোষ আমাদের দুটো কোষে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের মানব দেহের মধ্যে যে কোষগুলো আমাদের বিভাজিত হয় বা একটি থেকে দুটি কোষে পরিণত হয়, তার মানে কি মানব দেহে কোষ চক্র ঘটে থাকে। এবং মানব দেহের মধ্যে যে কোষ চক্র ঘটে থাকে, সেই মানব দেহে কোষ চক্র ঘটে থাকার জন্য মানব দেহে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে হতে বা মানব দেহে কোষ চক্রের যে সময়টা কত। তো আমরা এখানে দেখে নেব যে মানুষের বা মানব দেহের কোষ চক্র টাইম হচ্ছে 24 ঘন্টা, 24 আওয়ার। মানে মানব দেহের একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হতে আমাদের বা কোষ চক্র সম্পন্ন করতে টাইম নেয় 24 আওয়ার্স বা 24 ঘন্টা। ঠিক ওইরকমভাবে আমাদের ইস্ট একটি কোষ, একোষী প্রাণী, ওই একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হতে আমাদের টাইম নেই 90 মিনিট। কিংবা আমাদের যদি প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়া দেখে নিই, আমাদের ব্যাকটেরিয়া বলতে যতগুলো প্রোক্যারিওটিক কোষ, সেই প্রোক্যারিওটিক কোষগুলো ওর মধ্যে কোষ চক্রের যে সময়কাল সেটা হবে আমাদের প্রোক্যারিওটিক, লিখি আমরা প্রোক্যারিওটিকের মধ্যে আমাদের যে টাইম, সেই টাইমিংটা হচ্ছে 20 থেকে 30 মিনিট। তো আমাদের কোষ চক্র কথার অর্থ হল একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হওয়া বা আমাদের নতুন কোষ উৎপাদন হওয়ার যে চক্র, সেটা কোষ চক্র। মানুষের আমাদের 24 ঘন্টা, ইস্টের আমাদের 90 মিনিট, আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমাদের 30 মিনিট সময় লাগে। ঠিক আছে। এইবার এই যে কোষ চক্র, এই কোষ চক্রের যে বর্ণনা সে যে বিজ্ঞানী দেয়, সেই বিজ্ঞানী নাম আমরা এখানে দেখব। কোষ চক্রের বর্ণনা আমাদের দুটো বিজ্ঞানী এখানে দেয়, সেটা হচ্ছে হাওয়ার্ড প্লেক। হাওয়ার্ড ও প্লেক 1953 সালে আমাদের এই যে কোষ চক্রের ডিটেলস বর্ণনা করে বা বিশদ বর্ণনা দেয়। হাওয়ার্ড ও প্লেক কোষ চক্রটার মধ্যে কী কী দশা বা কী কী ধাপ পদ্ধতি দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে। তো এই বিজ্ঞানী হাওয়ার্ড ও প্লেক কোষ চক্রকে সাধারণত দুই ভাগে ভাগ করে দেয়। কোষ চক্র এই পুরো টাইমটা বা কোষ চক্র পুরো দশাটাকে আমাদের দুই ভাগে ভাগ করে দেয়। এই যে দুটো ভাগের মধ্যে আমাদের প্রথম যে ভাগটা থাকছে, সেই ভাগটার নাম হচ্ছে ইন্টারফেজ দশা। দ্বিতীয় যে ভাগটা, সেই ভাগটাকে আমাদের বলে মাইটোটিক দশা, বা এম ফেজও বলে। তো আমাদের বিজ্ঞানী হাওয়ার্ড প্লেক কোষ চক্রকে সাধারণত
দুটো ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে ইন্টারফেস দশা, একটা হচ্ছে মাইটোটিক দশা। মাইটোটিক দশাটাকে আমাদের অনেক সময় এমফেজও বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই যে ইন্টারফেস দশা আর মাইটোটিক দশা সেটা কি। ইন্টারফেস দশা যেটা হলো, এই ইন্টারফেস দশার মধ্যে যে ঘটনাটা ঘটে থাকবে সেটা হচ্ছে যে কোষ বিভাজিত হবে না, কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেবে। কথাটার অর্থ হলো, প্রথমে আমরা লিখে নিই যে কোষ বিভাজিত হবে না, কোষ বিভাজন হয় না, কিন্তু বিভাজনের প্রস্তুতি নেই, বিভাজনের প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। এই ঘটনাটা হয়ে গেল যে এই ইন্টারফেস দশায় কোষ বিভাজিত হবে না। বিভাজিত হবে না বলতে আমাদের একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হবে না, কিন্তু বিভাজনের সমস্ত প্রস্তুতি নিবে। কথার অর্থ হলো, এই যে কোষটা, এই কোষটা আমাদের বিভাজিত হয়ে একটা থেকে দুটো হয়ে গেল। এই যে কোষ বিভাজিত হচ্ছে, বিভাজিত হওয়ার আগে এই কোষটা আমাদের বড় হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিণত হবে। পরিণত হওয়ার পর আমাদের কী হবে, বিভাজিত হবে। ঠিক আছে, তো বিভাজিত হবে না, বিভাজিত হওয়ার আগের যে দশা বিভাজন হওয়ার জন্য এই কোষটা নিজের মধ্যে যাবতীয় জিনিসের উৎপাদন ঘটাবে। ঠিক আছে, তাই জন্য এই কোষের আকার আয়তন বৃদ্ধি পাবে। তো কথার অর্থ হলো, ইন্টারফেস দশা হলো যে কোষের বিভাজনের ঠিক আগের মুহূর্তের দশা, যে দশায় কোষ নিজের আকার আয়তন এবং ভিতরে যাবতীয় যে সমস্ত আমাদের বস্তু থাকে সেই সমস্ত বস্তুর উৎপাদন করে। ঠিক আছে, তো এই জন্য আমরা বলি যে ইন্টারফেস দশায় কোষের বিভাজন হয় না, কিন্তু বিভাজনের প্রস্তুতি নেই। বিভাজনের প্রস্তুতি নেই বলতে আমাদের ধরুন এখানে একটা কোষ, এটা আমাদের দুটো কোষে পরিণত হবে, তো এর মধ্যে যতগুলো কোষ অঙ্গাণু, যতগুলো সাইটোপ্লাজম, যতগুলো প্রোটিন, ডিএনএ, আরএনএ আছে সেগুলোকে আমাদের দ্বিগুণ করবে। দ্বিগুণ করলে কী হবে, এই কোষটা নিজের আকার আয়তন বৃদ্ধি করবে। তো ইন্টারফেস দশায় এই কোষের মধ্যে যাবতীয় কোষ অঙ্গাণু বা যত কিছু আছে সেগুলো কী হয়, আমাদের দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়ে যায়, তারপর আমাদের ইন্টারফেস দশাটা সম্পূর্ণ হবে। তো ইন্টারফেস দশাতে বিভাজিত হয় না, কোষের মধ্যে যাবতীয় জিনিস তারা দ্বিগুণ হয় এবং বিভাজন হওয়ার জন্য প্রয়োজনীয় যা যা দরকার সেই জিনিসগুলো আমাদের এই সময় পূর্ণ করে। তার জন্য আমরা লিখি ইন্টারফেস দশা, কোষ বিভাজন হয় না, কিন্তু বিভাজনের প্রস্তুতি নেই। ঠিক আছে, এবারে এই যে বিভাজনের প্রস্তুতি নেই ইন্টারফেস দশায়, এই বিভাজনের প্রস্তুতি নেই আমাদের তিনটে ধাপে। বিভাজনের প্রস্তুতি নেই এখানে আমাদের তিনটে ধাপে, তার জন্য আমাদের ইন্টারফেসটাকে আবার তিনটে ধাপে ভাগ করা হয়। এই ইন্টারফেসটাকে আমরা তিনটে ধাপে ভাগ করে থাকি। ইন্টারফেসটাকে আমরা তিনটে ধাপে ভাগ করে থাকি। এই তিনটে ধাপ হলো আমরা এখনই আলোচনা করব। ঠিক আছে, তিনটে ধাপ কী? প্রথম যে ধাপ, সেই ধাপটাকে আমরা বলবো জীবন দশা। জীবন দশা বলতে আমাদের প্রথম বৃদ্ধি দশা। ঠিক আছে, তারপর যে দশাটা আমরা দেখতে পাবো ইন্টারফেসের, সেটা হবে আমাদের এস দশা। ঠিক আছে, এস দশার পর যে আমাদের দশাটা হবে সেটা হবে আমাদের জিটু দশা। জিটু দশা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃদ্ধি দশা। ঠিক, তো আমাদের ইন্টারফেস দশার মধ্যে জীবন দশা হয়, এস দশা হয়, জিটু দশা হয়। জীবন দশা প্রথম বৃদ্ধি দশা, এস দশা, তারপর আমাদের জিটু দশা। এই তিনটে দশা অতিক্রম যেই হয়ে গেল আমাদের ইন্টারফেস কমপ্লিট হয়ে গেল। আর ইন্টারফেসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেলে, কোনো কোষের মধ্যে যদি আমাদের ইন্টারফেস কমপ্লিট হয়ে যায়, তার মানে কোষের মধ্যে যাবতীয় কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজম, আমাদের বাকি আরও যতগুলো ডিএনএ, আরএনএ বা উৎসেচক, প্রয়োজনীয় উৎসেচক আছে, তারা নিজের পরিমাণটা দ্বিগুণ করে। কেন? কারণ এর পরবর্তী ধাপে, যে ধাপটা ইন্টারফেস কমপ্লিট হয়ে গেলে পরবর্তী যে ধাপটা, সেটা হচ্ছে মাইটোটিক দশা। তো ইন্টারফেস দশার সমস্ত জিনিস আমাদের ডবল হয়ে যায়, সেই ডবল হওয়া জিনিসগুলো মাইটোটিক দশায় কী হয়, সেপারেট হয়। তাই জন্য আমাদের একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হয়ে যায়। তো ইন্টারফেস যে দশা, সেই ইন্টারফেস দশাতে আমাদের কোষের মধ্যে যাবতীয় জিনিস আমাদের পরিমাণ বৃদ্ধি হয়, কোষের আকার আয়তন বৃদ্ধি হয়, বিশেষ করে ডিএনএর পরিমাণ ডবল হয়, আরএনএ বেশি উৎপাদন হয়। এই সমস্ত কিছু বেশি হওয়ার জন্য ইন্টারফেসটা যখনই সমাপ্ত হয় তখন কোষের আকার সর্বাধিক হয়। ইন্টারফেস দশা সমাপ্ত হলে কোষের আকার আমাদের সর্বাধিক হয়। কোষের আকার আয়তন সর্বাধিক।
ইন্টারফেস দশায় যেই সম্পূর্ণ হবে কোনো কোষের মধ্যে, কোষের আকার আয়তনটা আমাদের সর্বাধিক মাত্রায় পৌঁছে যাবে। ইন্টারফেস দশা সম্পূর্ণ হওয়ার পর, যেহেতু ইন্টারফেস দশা সম্পূর্ণ হয়ে গেল, কোষের মধ্যে যাবতীয় জিনিস, যে জিনিসগুলো আমাদের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে, সেইগুলো আমাদের যখন বিভাজিত হবে তখন দুটো কোষে পরিণত হবে। তো সেই বিভাজন হওয়ার জন্য যাবতীয় ঘটনা, সেই ঘটনাগুলো আমাদের ঘটে থাকে মাইটোটিক দশায়। ঠিক আছে, তো মাইটোটিক দশাকে তার জন্য আমাদের বলা হয় বিভাজন দশা। মাইটোটিক দশাকে আমাদের বলা হয়ে থাকে বিভাজন দশা। ঠিক আছে, এবার এই মাইটোটিক দশা সাধারণত আমাদের দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক, মাইটোটিক দশা সাধারণত আমাদের দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগে কেন ভাগ করা হয়, যে আমাদের একটি কোষের সাধারণত দুটো অংশ আমরা জানি। সেই দুটো অংশ বলতে একটি অংশ হচ্ছে নিউক্লিয়াস, অপর অংশটি হচ্ছে সাইটোপ্লাজম। তো আমাদের একটি কোষের মধ্যে নিউক্লিয়াস একটি অংশ আর সাইটোপ্লাজম একটি অংশ, এই দুটি অংশের মধ্যে নিউক্লিয়াসের বিভাজনটা প্রথম হবে। কথার অর্থ হলো, একটি এই যে আমাদের ইন্টারফেস দশা সম্পূর্ণ হলো, একটি কোষের মধ্যে ইন্টারফেস দশা সম্পূর্ণ হলো, এই কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা আগে বিভাজিত হবে, কারণ নিউক্লিয়াসের মধ্যে যাবতীয় জিনিস আমাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পেয়েছে। তার ফলে এই বৃদ্ধি পাওয়া নিউক্লিয়াসটা আমাদের দুটো ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমে নিউক্লিয়াস ভাগ হবে, তারপর কোষের সাইটোপ্লাজম ভাগ হবে। তাই জন্য আমরা প্রথমে দেখব যে মাইটোটিক দশার মধ্যে ক্যারিওকাইনেসিস, আমরা প্রথমে দেখব যেটা, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস জিনিসটা কি? ক্যারিওকাইনেসিস হলো যে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিসকে বলা হয়ে থাকে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস হয়ে গেল, নিউক্লিয়াস একটি থেকে দুটি হয়ে গেল, তারপর কি হয়, কোষের সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস বলতে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। আমাদের সাইটোপ্লাজমের বিভাজন বা এটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। ঠিক আছে, বিভাজন দশাটা আমাদের দুটো ভাগে বিভক্ত। বিভাজন দশাটা পড়ছে আমাদের মাইটোটিক দশাকে বিভাজন দশা বলছে। প্রথমে হচ্ছে ক্যারিওকাইনেসিস, মানে প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তারপর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, একটি কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে গেল, তারপর সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গেল, তারপর আমাদের দুটো কোষ তৈরি হয়ে যাবে। প্রথমে আমাদের ক্যারিওকাইনেসিস হবে, তারপর সাইটোকাইনেসিস হবে। ক্যারিওকাইনেসিস যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এখানে আমাদের আরেকটা জিনিস আছে, যে নিউক্লিয়াসের যে বিভাজন, সেই নিউক্লিয়াসের বিভাজন দশা আমাদের এখানে চারটি দশা আমরা দেখতে পাই। চারটে দশা অতিক্রম হয়ে গেলে নিউক্লিয়াস হবে কি আমাদের একটি থেকে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে। সেই দশাগুলোর নাম আমরা একটু মনে রাখব, আর একটু পরে আমরা আলোচনা করব। প্রথমে যে দশাটা আসবে, সেই দশাটাকে আমাদের প্রোফেজ দশা বলবে। নিউক্লিয়াস বিভাজনের বা ক্যারিওকাইনেসিসের প্রথম যে দশা, সেই দশাটাকে প্রোফেজ দশা বলবে। তারপরে যে দশাটা আসবে, সেই দশাটাকে আমাদের মেটাফেজ দশা বলবে। তারপর যে দশা আসবে, সেই দশাটাকে আমাদের অ্যানাফেজ দশা বলবে। অ্যানাফেজ দশা। তারপরে যে দশাটা আসবে, সেটাকে আমাদের বলে টেলোফেজ দশা। ঠিক আছে, তো এরকম করে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলে, সেটা আমাদের চারটে দশা অতিক্রম করে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই চারটে দশা অতিক্রম করে গেলে একটি নিউক্লিয়াস দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, তারপর আমাদের সাইটোপ্লাজম বিভাজন হয়, সেটাকে আমাদের সাইটোকাইনেসিস বলে। তো কথার অর্থ হলো, মাইটোটিক দশা বা ইনফেজ দশাতে কী হয়, কোষের মধ্যে যাবতীয় জিনিস নিউক্লিয়াসের মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে যেগুলো পরিমাণ দ্বিগুণ হয়ে গেলো, সেগুলো কী যাবে, আমাদের সেপারেট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। নিউক্লিয়াসের ভাগ হওয়াটাকে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের ভাগ হওয়াটাকে সাইটোকাইনেসিস বলে। তো আমরা এখানে সাধারণত দেখতে পাচ্ছি যে কোষচক্র আমরা এখানে দেখলাম। কোষচক্র পাতার অর্থ একটি কোষ বিভাজিত হয়ে আমাদের নতুন দুটি কোষ উৎপাদন করছে। একটি কোষের বিভাজনের শুরু, আর অপর যে কোষগুলো উৎপাদন হলো, সেই কোষগুলো যদি আবার বিভাজন হতে শুরু করে, তাহলে একই ঘটনা ঘটবে। তাই জন্য আমরা বলবো যে একটি কোষের বিভাজনের শুরু এবং অপর কোষের বিভাজনের আগে পর্যন্ত এই দুটোর ঘটনার মাঝে যে পরিবর্তন ঘটনাগুলি ঘটে থাকে চক্রাকারে কোষের মধ্যে, সেটাকে আমরা বলবো কোষচক্র। ঠিক আছে, এবার কোষচক্র মানে একটি কোষ বিভাজিত দুটি কোষে পরিণত হয়ে যায়। তো মানুষের দেহের মধ্যে কোষচক্রের সময় লাগে
ঘন্টা, কৃষ্ণের মধ্যে 90 মিনিট এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে 20 থেকে 30 মিনিট। কোষচক্রে যেহেতু আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পায়, তাই জন্য কোষচক্রকে কোষের জনন দশাও বলা হয়। জনন কথার অর্থ হলো যে জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। তো এখানে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, তাই জন্য আমাদের কোষচক্রে জনন দশা বলা হয়ে থাকে। কোষচক্রে আমাদের ডিটেলস আলোচনা করে হাওয়ার্ড ও প্লেগ বিজ্ঞানী 1953 সালে। কোষচক্রকে প্রথমে আমরা দুটো দশায় ভাগ করে দেবো, একটা হচ্ছে আমাদের ইন্টারফেস দশা, একটা হচ্ছে মাইটোটিক দশা। ইন্টারফেস দশার মধ্যে কী হয়, কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়, বিভাজিত হয় না, ঠিক আছে, আর বিভাজন হওয়ার জন্য প্রস্তুতি নেয়। মাইটোটিক দশায় কী হয়, ইন্টারফেস দশায় যতগুলো জিনিস আমাদের উৎপাদিত হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেগুলোকে আমাদের ভাগ করাটাকে আমাদের বলছে বিভাজন দশা। এবার আমাদের ইন্টারফেস দশার মধ্যে 3টে ধাপ, একটা হচ্ছে G1 দশা, S দশা, G2 দশা। এবং এই ইন্টারফেস দশা সম্পূর্ণ হলে কোষের আকার, আয়তন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই জন্য কোষের আকার আয়তন সর্বাধিক হয়। তারপরে আসছে আমাদের মাইটোটিক দশা। মাইটোটিক দশার মধ্যে কী হয়, প্রথমে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজন আমাদের 4টে দশা অতিক্রম হওয়ার পর হয়, সাইটোপ্লাজমের বিভাজন তারপর হয়। তারপরে কি আমাদের একটি কোষ থেকে দুটো কোষে পরিণত হয়ে যায়। এরপর এই যে আমাদের ঘটনা বা কোষ চক্রের ঘটনাটা, সেই কোষ চক্রের ঘটনাটাকে আমরা একটি ছকের মাধ্যমে দেখব বা একটি চার্টের মাধ্যমে দেখব। এই পুরো ঘটনাটাই মানে আমাদের ইন্টারফেস দশায় G1 দশায় কী হয়, G2 মানে S দশায় কী হয়, G2 দশায় কী হয় এবং এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশায় কী হয়, এই পুরো ঘটনাটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখব, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের যে আলোচনার বিষয় হবে সেটা আমরা এখানে আলোচনা করব। পুরো কোষ চক্র যে আছে, সে পুরো কোষ চক্রটাকে ডিটেলসে আমরা এখানটায় আলোচনা করব, ঠিক আছে, একটি ছকের মাধ্যমে। এখানে আমরা একটা ছক আঁকবো। এখানে ছক আঁকার জন্য আমাদের একটা গোল বৃত্ত আঁকতে হবে। গোল বৃত্তটা আমরা হাত দিয়ে করছি। যতটা গোল করা যায়। যতটা আমাদের দ্বারা গোল করা সহজ করার চেষ্টা করলাম, ঠিক আছে। এইবার এইখানে মিডলে আমরা একটু ছোট করে গোল করে নেব। ছোট করে কেন গোল করছি সেটা আমরা এখনই দেখতে পাবো। ঠিক আছে, এইখানে আমরা ঠিক এইভাবে ভাগ করে দেব। আমাদের যে এই যে ভাগ করলাম আমরা, এই ভাগের মধ্যে এইখানে আমরা লিখব এম দশা, এম দশা। আর এই যে জায়গাটা থাকলো, এই জায়গাটাকে আমরা লিখব ইন্টারফেস দশা, ইন্টারফেজ দশা। ঠিক আমরা একটু আলো বাড়িনি। এই অংশটা হচ্ছে আমাদের এম দশা, আর এই যে অংশটা আছে সেটা হচ্ছে ইন্টারফেস দশা। ইন্টারফেস দশাটা বড় হয়, অনেক বড় হয়, এটা হচ্ছে এম দশা। এবার আমরা পুরোটা আলোচনা করব। এই যে ইন্টারফেস দশা আমরা যেটা বললাম, সেই ইন্টারফেস দশাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। সেই 3 ভাগটা কী কী? একটা হচ্ছে আমাদের G1, এটা হবে G1। তারপরে যেটা হবে সেটা হবে S, এটা হচ্ছে S দশা, এটা হচ্ছে G2 দশা।
ঠিক আছে। ধরে নাও আমাদের এইখান থেকে কোষ চক্র শুরু, এই জায়গাটাতে কোষ চক্র আমাদের কী হচ্ছে, শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে। এইখান থেকে আমাদের কোষ চক্র স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমরা যেই দশাটা পাচ্ছি সেই দশাটাকে আমরা বলে থাকবো সাধারণত G1 দশা। G1 দশা, এই যে দশা, এই দশাটাকে আমরা বলে থাকবো S দশা। আর এই যে দশা, এই দশাটাকে আমরা বলে থাকবো G2 দশা। এই তিনটে দশা, এই দশা, এটা দশা, এই দশা, এই তিনটে দশা কমপ্লিট হয়ে গেলে আমরা বলবো ইন্টারফেজ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের যে এই দশাটা আছে এটা হচ্ছে আমাদের মাইটোটিক দশা বা এম দশা। তো প্রথমে আমাদের G1 দশা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের G1 দশা। এই G1 দশার মধ্যে কি ঘটনা ঘটে থাকে, G1 দশাকে আমরা প্রথমেই লিখে দেবো যে G1 দশা, G1 আমাদের যে ঘটনাটা, সেই ঘটনাটা বলতে আমাদের জি বলতে আমাদের গ্রোথ বোঝায়, G1 বলতে আমাদের এইটাকে বোঝাতে যায় প্রথম বৃদ্ধি দশা। প্রথম বৃদ্ধি দশা, G1 দশা কথার অর্থ হলো প্রথম বৃদ্ধি দশা, মানে আমাদের কোষের বৃদ্ধি এখান থেকে শুরু হলো, ঠিক আছে, স্টার্ট হলো, তাই ওটাকে আমাদের প্রথম বৃদ্ধি দশা। তো প্রথম বৃদ্ধি দশায় প্রথমে যে ঘটনাটা ঘটে থাকে সেই ঘটনাটা কি, সেই ঘটনাটা আমরা প্রথমে লিখব যে কোষের মধ্যে, আমাদের একটি কোষের মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে, নিউক্লিয়াসও একটি কোষীয় অঙ্গাণু। তো বিভিন্ন কোষীয় অঙ্গাণু বা বিভিন্ন কোষ অঙ্গাণু আমাদের গঠিত হয়, বিভিন্ন কোষ অঙ্গাণু গঠিত হয় G1 দশায়। এবার কোষ অঙ্গাণু যদি আমরা বলে থাকি কোনগুলো কোষ অঙ্গাণু বা কোন কোন কোষ অঙ্গাণু, সেই কোষ অঙ্গাণুর নামগুলো যদি আমরা লিখি আমরা এখানে, তাহলে আমাদের 1 নম্বর ধরে নাম ক্লোরোপ্লাস্ট কোষ অঙ্গাণু। 2 নম্বর ধরে নাম মাইটোকন্ড্রিয়া কোষ অঙ্গাণু, এটা আমাদের গঠিত হয়। তারপর আমাদের ধরে নাম গলজি বস্তু কোষ অঙ্গাণু। তারপর ধরে নাম আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর ধরে নাম আমাদের রাইবোজোম। এই কোষ অঙ্গাণুগুলো আমাদের গঠিত হয় এই দশায়, ঠিক আছে। তারপর ধরুন আমাদের লাইসোজোম। তারপর আমাদের ধরে নাম ভ্যাকুয়াল, ঠিক আছে। এই আমাদের কোষ অঙ্গাণুগুলো এই দশা থেকেই হয়, গঠিত হয়, ঠিক আছে। প্রথম ঘটনাটা আমরা দেখে নিলাম, বৃদ্ধি দশার মধ্যে প্রথম ঘটনা আমাদের এগুলো আমাদের গঠিত হয় বা তৈরি হয়। দ্বিতীয় আমরা কি দেখব, দ্বিতীয় দেখব যে এই G1 দশায় বিভিন্ন প্রকার আরএনএ, এবার আরএনএ সাধারণত আমরা 3 রকমের পাই, rRNA, mRNA আর tRNA। তো বিভিন্ন প্রকার আরএনএ এখানে তৈরি হয়, ঠিক আছে। তারপরে আমরা কি দেখব, তারপর আমরা দেখব যে এর পরের দশা যেটা আছে এস দশায় ডিএনএ উৎপাদন হয় এস দশায়। তাই জন্য ডিএনএ উৎপাদন করার জন্য বা ডিএনএ সংশ্লেষ করার জন্য যে প্রোটিন আর উৎসেচক লাগবে সেগুলো এখানেই তৈরি হয়ে যায়। তাই জন্য আমরা লিখব ডিএনএ সংশ্লেষের জন্য উৎসেচক ও প্রোটিন উৎপাদন হয় এই দশায়। তারপরে আমরা কি লিখব, তারপরে আমরা দেখব যে এই দশায় এটিপি, যেটা আমাদের এনার্জি কারেন্সি বা শক্তি উৎপাদক হিসাবে কাজ করে। তাছাড়া আমাদের এরপরে যেহেতু ডিএনএ তৈরি হবে, ডিএনএর যে একক, সে এককে আমরা কী বলি, নিউক্লিওটাইডও এখানে তৈরি হয়, নিউক্লিওটাইড এখানে আমাদের তৈরি হয়। তো আমাদের এই G1 দশায় কী কী ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের খুব ইজিভাবে আমরা এখানে দেখে নিলাম। কিছুই না, প্রথম যে ঘটনাটা ঘটছে আমাদের যাবতীয় কোষ অঙ্গাণু গঠিত হচ্ছে, তার ফলে কি যাবতীয় কোষ অঙ্গাণুর পরিমাণ বেড়ে যাচ্ছে,
যাবতীয় কোষ, এই কোষ অম্ল পরিমাণগুলো কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তারপর বিভিন্ন প্রকার আরএনএ বিভিন্ন প্রকার আরএনএ, তারপরে আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ পরিমাণ বেড়ে যাচ্ছে। ডিএনএ সংশ্লেষের জন্য যে উৎসেচক এবং প্রোটিন, সেই উৎসেচক প্রোটিন এখানে তৈরি হচ্ছে, কারণ এরপরে আমাদের ডিএনএ তৈরি হবে। এবং এটিপি এবং নিউক্লিওটাইড ডিএনএ গঠনের একক, সেই নিউক্লিওটাইড ডিএনএ গঠনের একক এখানে এস দশায় ডিএনএ তৈরি হবে, তার এককটা আমাদের এই জীবন দশায় তৈরি হয়ে যায় এবং শক্তির জন্য এটিপি তৈরি হয়ে যায়। তো আমাদের জীবন দশায় কী ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমাদের জীবন দশা ঠিক এইখান থেকে শুরু হলে এইভাবে আমাদের, যদি এখান থেকে শুরু হয় এইভাবে আমাদের চলতে শুরু করলো। ঠিক আছে, তো আমাদের চলতে থাকে এবং জীবন দশা যেই সম্পূর্ণ হয়ে যাবে, জীবন দশা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের এই জিনিসগুলো উৎপাদন হয়ে যাবে। এই জিনিসগুলো উৎপাদন হয়ে গেলে আমাদের এরপর আমরা জীবন দশা থেকে চলে আসবো এস দশায়। জীবন দশা যখনই আমাদের সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে, ফলে কোষের বৃদ্ধি হচ্ছে, তার জন্য আমাদের এটাকে প্রথম বৃদ্ধি দশা বলা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার কী দেখা যায়, যে জীবন দশার মধ্যে, স্পেশালিভাবে জীবন দশার মধ্যে আমাদের একটা দশা দেখা যায়, সেই দশাটাকে আমরা বলে থাকি G0 দশা। সেই দশাটাকে বলে থাকি G0 দশা। বলছি G0 দশা কি? জীবন দশা শুরু হলো, জীবন দশা মানে আমাদের জীবন দশা শুরু, জীবন দশা চলতে 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 যদি কোনো কারণে এই G0 দশায় এসে স্টপ হয়ে যায়, মানে এখানে আমাদের একটা দশা থাকে, সেই দশাটাকে G0 দশা বলে। এই G0 দশায় এসে যদি স্টপ হয়ে যায়, এই প্রক্রিয়াগুলো আমাদের পুরো থেমে যাবে। এবারে যদি প্রক্রিয়া থেমে যায়, মানে আমাদের কী হয়, সাধারণত একটি কোষ বিভাজিত হয় দুটি কোষ হতে, বা কোষ চক্র সম্পূর্ণ হতে প্রথমে জীবন দশা হবে, এস দশা হবে, G2 দশা হবে, তারপর এম দশা হবে, তারপর একটি কোষ দুটি কোষে পরিণত হবে। এবার দেখা গেলো জীবন দশা স্টার্ট হতে গিয়ে যদি আটকে যায়, আর যদি দশাটা না এগায়, তাহলে এই কোষটা আর বিভাজিত হবে না। তখন আমাদের বলা হয় যে এই কোষ চক্রটি G0 দশায় আবদ্ধ হয়ে গেছে বা G0 দশায় থেমে গেছে। তো G0 দশা হলো যে জীবন দশা শুরু হওয়ার পর যখন যদি কোনো কারণবশত আমাদের কোষ চক্রের জীবন দশাটা স্টপ হয়ে যায়, তো সেই দশাটাকে আমাদের বলে G0 দশা। G0 দশাটা আমাদের জীবন দশার মধ্যেই আসে, জীবন দশার মধ্যেই আমাদের G0 দশাটা পাবো, এস দশা বা G2 দশার মধ্যে পাবো না। জীবন দশা চলতে চলতে যদি কোনো কারণে আমাদের স্টপ হয়ে যায়, তো সেইটা হচ্ছে আমাদের G0 দশা। G0 দশাতে যদি কোনো কোষ আটকে যায় বা কোনো কোষের কোষ চক্র যদি G0 দশায় স্টপ হয়ে যায়, তাহলে ওই কোষগুলো আর বিভাজিত হবে না। ঠিক আমরা উদাহরণ হিসাবে যদি দেখে নিই, যে আমাদের দেহের মধ্যে কিছু কোষ আছে, সেই কোষগুলো G0 দশায় স্টপ হয়ে গেছে, তার ফলে ওই কোষগুলো বিভাজিত হয় না। তেমন কোষগুলোর যদি উদাহরণ আমরা দেখি, কী কী উদাহরণ আসবে, 1 নম্বর উদাহরণ আসবে আমাদের স্নায়ু কোষ। আমাদের দেহের মধ্যে যে স্নায়ু কোষ আছে, স্নায়ু কোষ বিভাজিত হয় না, কারণ স্নায়ু কোষের কোষ চক্রের জীবন দশায় এসে G0 দশাতে আমাদের স্টপ হয়ে যায়। তারপর আমরা দেখব আরবিসি। আমাদের দেহের মধ্যে যে লোহিত রক্তনিকা, সেই লোহিত রক্তনিকার কোষগুলো আমাদের স্টপ হয়ে যায় G0 দশায়। তারপর যদি আমরা দেখি, সেটা হবে আমাদের যকৃৎ কোষ। এই কোষগুলো আমাদের দেহের G0 দশায় স্টপ হয়ে থাকে, তার জন্য এই কোষগুলো আমাদের বিভাজিত হয় না। যখন কোনো কোষ G0 দশায় স্টপ হয়ে যায়, তখন কী হয়ে যায়, আমাদের বিভাজন থেমে যায়, বিভাজন বন্ধ, কোষ বিভাজন আমাদের বিভাজন বন্ধ হয়ে যায়। এর বিভাজন বন্ধ হয়ে গেলে আমাদের যে ঘটনাটা ঘটে থাকবে, সেটাকে আমাদের বলা হয় বিভেদীকরণ। ঘটে থাকে। বলছি বিভেদীকরণটা কি? যদি কোনো কোষ G0 দশায় স্টপ হয়ে যায়, তাহলে কোষটা বিভাজিত হবে না। তখন যে কোষটা থাকলো, সেই কোষটা আমাদের পরিণত হয়ে বা স্থায়ী বিভাজন ক্ষমতা হারিয়ে কোনো কলা বা অঙ্গ গঠন করে, স্থায়ীভাবে কোনো কোষ স্থায়ীভাবে বিভাজন ক্ষমতা হারিয়ে যদি কোনো কলা বা অঙ্গ গঠন করে, সেই কলা বা অঙ্গ গঠন করার ঘটনাটাকে আমাদের বিভেদীকরণ বলে। বিভেদীকরণ কথার অর্থ হলো, কোনো কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে স্থায়ী পরিবর্তন হয়ে যদি কোনো কলা বা অঙ্গ গঠন করে, তখন সেটাকে বিভেদীকরণ বলে। তো যে কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে দেয়, তাদের বিভেদীকরণ দেখা যায়। G0 দশায় যদি কোনো কোষ স্টপ হয়ে যায়, তাহলে কোষটা আমাদের বিভাজন ক্ষমতা বন্ধ হয়ে যায়। ঠিক আছে।
জি0 দশাটা আমাদের জীবন দশার মধ্যেই পাবো। এবার দেখো জীবন দশা যখন সম্পূর্ণ হয়ে যাবে, এটা ধরলাম যে জি0 দশায় স্টপ হলো না, জীবন দশা সম্পূর্ণ হয়ে গেল। এবার জীবন দশা যেই সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, সেই আমরা দেখব জীবন দশায় যেই সম্পূর্ণ হয়ে যাবে সেই আমরা দেখব যে এরপর যে দশার মধ্যে প্রবেশ করবে সেটা হচ্ছে আমাদের এস দশা। এস দশার মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটে থাকবে সেটা হবে যে প্রতিলিপিকরণ দ্বারা বা প্রতিলিপিকরণ দ্বারা ডিএনএ ডবল হবে বা ডিএনএ উৎপাদন হবে বা সংশ্লেষ হবে। এস দশার মধ্যে আমাদের ডিএনএ সংশ্লেষ হয়। কোষ চক্রের এস দশাতে কী হয়, ডিএনএ সংশ্লেষ হয় বা প্রতিলিপিকরণ পদ্ধতির দ্বারা ডিএনএ সংশ্লেষ হয়। ডিএনএ সংশ্লেষ হয় বলতে ডিএনএ নিজের পরিমাণ দ্বিগুণ করে। ধরো নাও একটা 2n সংখ্যক কোষের মধ্যে যতগুলো ডিএনএ থাকে সেই ডিএনএর পরিমাণকে আমাদের 2C হিসাবে ধরা হয়। 2C কথার অর্থ হলো একটি ডিপ্লয়েড কোষের মধ্যে যতগুলো ডিএনএ থাকে সেই ডিএনএ পরিমাণ হচ্ছে 2C। এই এস দশা শেষে সেই 2Cটা আমাদের ডবল হয়ে গিয়ে হবে 4C। ঠিক আছে, ডবল হয়ে গিয়ে আমাদের হবে 4C। 4C কথার অর্থ হলো যে এই দশাতে বা এস দশাতে ডিএনএর পরিমাণ আমাদের দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, এরপর যে ঘটনাটা ঘটবে যে আমাদের এই দশার মধ্যেই আমরা দেখব যে ক্রোমোজোমের মধ্যে দুটি করে ক্রোমাটিড দেখা দেয়। ক্রোমোজোম দুটি ক্রোমাটিড বিশিষ্ট হয়। মানে প্রতিটি ক্রোমোজোমের মধ্যে দুটি করে ক্রোমাটিড দেখা যায় এই দশায়। সাধারণত আমরা যদি ক্রোমোজোম দেখে থাকি, সাধারণত ক্রোমোজোম আমাদের ঠিক এরকম হয় এবং একটি ক্রোমোজোমের আমাদের দুটি করে, এই যে আমরা যে আঁকলাম, এটা একটি ক্রোমোজোম, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড, এই একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড এই দশার মধ্যে ঘটতে দেখা যায়। ঠিক আছে, তো একটি ক্রোমোজোম আমাদের দুটি ক্রোমাটিড বিশিষ্ট হয় এই দশার মধ্যে। আর কি দেখতে পাবো আমরা, দেখতে পাবো এই এস দশায় যে ক্রোমোজোমের মধ্যে যে আমাদের দেখো সেন্ট্রোমিয়ার আছে, এই জায়গাটাকে বলে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের এই সেন্টারটাকে বলে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের চারদিকে আমাদের কাইনেটোকর দেখা দেয়। কাইনেটোকর নামের এক রকমের প্রোটিন দেখা দেয়। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বে, মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বে, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে কাইনেটোকর গঠিত হয়। কাইনেটোকর এক রকমের প্রোটিন, যে প্রোটিনগুলো আমাদের স্পিন্ডেলের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। ঠিক আছে, তো আমাদের এস দশাতে 1 নম্বর প্রথমে যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে কোষের মধ্যে যাবতীয় ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়। একটি 2n সংখ্যক কোষের মধ্যে ডিএনএ পরিমাণ থাকে 2C, সেই 2Cটা আমাদের 4Cতে হয়ে যায়। ঠিক আছে, তারপর ক্রোমোজোমে আমাদের দুটো ক্রোমাটিড হয়, একটি ক্রোমাটিড দুটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড বিশিষ্ট হয়। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে আমাদের কাইনেটোকর নামক প্রোটিন হয়। সেন্ট্রোমিয়ার আমাদের এটা এর দুপাশে আমাদের গিয়ে কাইনেটোকর নামক প্রোটিন আমাদের এই দশাতেই গঠিত হয়। ঠিক আছে, তো আমাদের দেখো প্রথমে জীবন দশা সম্পূর্ণ হলো, তারপরে এই জিনিসগুলো তৈরি হলো, তারপর জি2 দশা সম্পূর্ণ হলো, এই জিনিসগুলো তৈরি হলো। এবার জি2 দশা সম্পূর্ণ হলো, তো আমাদের এই জিনিসগুলো সম্পূর্ণ হলো। এবার জি2 দশা যেই সম্পূর্ণ হয়ে গেল আমাদের, মানে এস দশা যে সম্পূর্ণ হয়ে গেল, তারপর যাবে আমাদের জি2 দশা, এরপর আসবে আমাদের জি2 দশা। এবার জি2 দশাকে আমাদের বলবে দ্বিতীয় বৃদ্ধি দশা। জি2 দশায় কী বলা হয়, আমাদের দ্বিতীয় বৃদ্ধি দশা বলা হয়। এইখানে আমাদের প্রথমে বেশি পরিমাণে উৎপাদন হবে এবং সঞ্চিত থাকবে, সেটা হবে এটিপি। ঠিক আছে, এটিপি এখানে খুব বেশি পরিমাণে উৎপাদন হবে, সঞ্চিত হবে, কারণ এর পরের যে এম দশা সেই এম দশায় প্রচুর শক্তির প্রয়োজন। তারপর আমাদের ডিএনএ, যে ডিএনএ কোষের মধ্যে আছে সেই ডিএনএর মেরামতি হয়। যদি ডিএনএ কোনো জায়গায় বা কোনো কারণবশত আমাদের ভাঙন দেখা দেয়, সেই ভাঙনগুলোকে আমাদের মেরামত এই দশায় করা হবে।
তারপর কিছু কিছু কোষ অঙ্গাণু থাকে যারা আমাদের একটি কোষ যেমন বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হতে পারে, ঠিক ওইরকম কোষের মধ্যে কিছু কিছু কোষ অঙ্গাণু থাকে তারা কী হয় বিভাজন ঘটায় এই দশায়, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তারপর আমাদের ধরে নাম সেন্ট্রোজোম, এই কোষ অঙ্গাণুগুলো কী হয় বিভাজিত হয় বা বিভাজন দেখা যায় এই দশার মধ্যে, বিভাজন দেখা যায়, ঠিক আছে। এবং এই দশার মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আকার বৃদ্ধি পায়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আকার বৃদ্ধি পায়, সাইটোপ্লাজমের আকার এই দশায় বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এই দশা যেটা সে দশা এটিপির পরিমাণ বৃদ্ধি পায়, ডিএনএ মেরামতি হয়, আমাদের কিছু কিছু কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম এদের বিভাজন দেখা যায়, কারণ কোষ যেমন বিভাজিত হয় কিছু কিছু আমাদের কোষ অঙ্গাণু থাকে ওরা বিভাজিত হতে পারে, এই দশায় তারা বিভাজিত হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার ফলে আমরা কি দেখলাম যে প্রথমে G1 দশা সম্পূর্ণ হলো যেটাকে প্রথম বৃদ্ধি দশা, তারপর S দশা সম্পূর্ণ হলো যেখানে স্পেশালি S তৈরি হচ্ছে, ক্রোমোজোম আমাদের দুটো ক্রোমাটিড বিশিষ্ট আছে, সেন্ট্রোমিয়ার গঠিত হচ্ছে, ক্রোমোজোমের চারদিকে একটা প্রোটিন থাকে, সেন্ট্রোমিয়ার কাইনেটোকর প্রোটিন তৈরি হচ্ছে। তারপর আমাদের G2 দশা সমাপ্ত হচ্ছে, G2 দশা যখন সমাপ্ত হচ্ছে এরকম করে আমাদের কী হচ্ছে G2 দশা সম্পূর্ণ হচ্ছে। G2 দশা যখনই সম্পূর্ণ হয়ে যাচ্ছে তখন আমরা কী দেখছি, তখন আমরা দেখছি যে আমাদের ইন্টারফেস দশা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমাদের ইন্টারফেস দশা যখন কমপ্লিট হচ্ছে কী হচ্ছে ঘটনাটা, প্রথমে আমাদের G1 দশা সম্পূর্ণ হলো, G2 দশা, S দশা সম্পূর্ণ হলো, G2 দশা সম্পূর্ণ হলো। এই দশাগুলো যখনই সম্পূর্ণ হচ্ছে অনেকগুলো জিনিস উৎপাদন হলো, অনেকগুলো জিনিস উৎপাদন হওয়ার জন্য কোষ, যে কোষটাতে আমাদের G1 দশা শুরু হয়েছিল সে কোষটার এখন আকার আয়তন স্বাভাবিক আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়ে যাবে, আগের তুলনায় অনেক কী হয়ে যায় বৃদ্ধি পেয়ে যাবে। ধরুন আমরা এখানে একটা কোষের ছবি আঁকছি, এখানে আমরা অন্য কালার দিয়ে একটা কোষের ছবি আঁকছি, এখানে ধরুন একটা কোষ, এই কোষটার মধ্যে আমাদের বিভাজন হওয়া শুরু হয়েছিল, এটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথমে এরকম ছিল। তো এই কোষটা আমাদের প্রথমে G1 দশা সম্পূর্ণ করলো, তার ফলে কি কোষটা আমাদের এখানে আসলো, কোষটা আমাদের ধরুন এখানে আসলো, কোষটা কী হলো কিছুটা আমাদের আকার বৃদ্ধিপ্রাপ্ত হলো, আর ওর মধ্যে যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের আমাদের কিছুটা আকার বৃদ্ধিপ্রাপ্ত হলো। এরপর আমাদের S দশা সম্পূর্ণ করলো, তার ফলে কী হলো কোষটা আমাদের এখানে আসলো, তাহলে কোষটা এখানে আসলে তখন ওর কিছুটা আকার আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং ওর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা আমাদের কিছুটা আকার বৃদ্ধিপ্রাপ্ত হলো, ঠিক আছে। এরপর যখন G2 দশা সম্পূর্ণ করছে তখন কোষটা যে আমরা দেখতে পাবো সে কোষটা আকার আয়তন সর্বাধিক আয়তনের হয়, কোষটা সর্বাধিক আকার আয়তনে পৌঁছে যায়, মানে আমাদের ইন্টারফেস দশা যখনই সমাপ্ত হচ্ছে কোষের আকার এবং নিউক্লিয়াসের আকার যথেষ্ট বড় হয়ে যায়, নিউক্লিয়াসের আকার যথেষ্ট আমাদের বড় হয়ে যায়, এটা হলো আমাদের কোষ, ঠিক আছে। তো আমাদের G1 দশা এইভাবে শুরু হলো, G1 দশা এইভাবে শুরু হলো, G1 দশা, S দশা এবং G2 দশা, ঠিক আছে। তো এইখান থেকে ধরে নাও আমাদের এটা বিভাজন হওয়া শুরু হলো, এটাতে আসলো, এটাও আমাদের বিভাজন হওয়া শুরু করলো, এটা গেল, এটাও বিভাজন হওয়া শুরু হলো, আমাদের এইখানে আসলো। তো আমরা বলছি যখন ইন্টারফেস দশা সম্পূর্ণ হলো আমাদের যে কোষটার মধ্যে ইন্টারফেস দশা হওয়া শুরু হয়েছিল সেই কোষটার আকার আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। এরপর আমরা দেখব যে এই কোষটা যার মধ্যে নিউক্লিয়াসের মধ্যেই যা জিনিস থাকে তারা বৃদ্ধিপ্রাপ্ত ডবল হয়ে গেছে এবং সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো কী হচ্ছে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে। এরপর এম দশাতে কী হবে সাধারণত, এম দশাতে সাধারণত হয় যে এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদা আলাদা হয়ে যায়, কারণ নিউক্লিয়াসের মধ্যে যাবতীয় বস্তুর পরিমাণ দ্বিগুণ হয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে যাবতীয় বস্তুর পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। তো এম দশাতে এরপর আলাদা হবে, তাই জন্য এম দশাকে আমরা বলি বিভাজন দশা, ঠিক আছে। এখন আমরা এম দশায়, এটা হচ্ছে এম দশা, এবার এম দশাকে আমরা দেখব যে দুটো ভাগে আমরা ভাগ করেছি, এম দশাকে আমরা পুরো দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগে কী ভাগ করি আমরা সে ভাগ দুটো আমরা দেখে নেব।
হিম দশাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটি হচ্ছে সাইটোকাইনেসিস। তো এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আর এটা লিখবো আমরা সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। এটা ক্যারিওকাইনেসিস, এটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। এবার আমরা ক্যারিওকাইনেসিসের মধ্যে কী ঘটনাটা ঘটছে সেটা আমরা দেখব। এটা আমরা ক্যারিওকাইনেসিসের মধ্যে কী ঘটনা ঘটছে সেটা আমরা দেখব। ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা 4টে দশায় ভাগ করব। ক্যারিওকাইনেসিসটাকে আমরা 4টে দশায় ভাগ করব। ক্যারিওকাইনেসিস বলতে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের প্রথম যে বিভাজন হয় সেটা প্রোফেজ, তারপরে হয় মেটাফেজ, তারপরে হয় অ্যানাফেজ, তারপরে হয় টেলোফেজ। তার জন্য আমরা প্রথমে এখানে লিখে দেবো, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি আমরা। প্রথম যে দশা সেটাকে আমরা বলবো প্রোফেজ, মুন্ডকালি দিয়ে লিখি যেন বুঝতে সুবিধা হয়। প্রোফেজ, তারপরে হবে আমাদের মেটাফেজ, তারপরে হবে আমাদের অ্যানাফেজ, তারপরে আমাদের টেলোফেজ। ঠিক আছে, তো এই 4টে দশা যখনই অতিক্রম হয়ে যাবে, কোষ আমাদের কী হবে, প্রথমে কোষের নিউক্লিয়াস 1টি থেকে 2টিতে পরিণত হয়ে যাবে। এখানে আমাদের কোষ, এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা আমাদের প্রথমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা অতিক্রম করলে কোষের মধ্যে নিউক্লিয়াসটা 2টি হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে আমরা এখনই দেখাচ্ছি। ধরে নিলাম এই কোষটা আমরা এখানে লিখলাম প্রোফেজ দশার মধ্যে, এই কোষটাই আমি আঁকলাম, লম্বা করে আঁকলাম একটু। এই কোষটা ইন্টারফেজ সম্পূর্ণ হয়ে গেলে বৃদ্ধিপ্রাপ্ত হলো। এর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসগুলো প্রোফেজ দশাতে নিউক্লিয়াসগুলো কী হয়, নিউক্লিয়াসের পর্দা অবলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন সূত্র থাকে সেই ক্রোমাটিন সূত্রগুলো পেঁচিয়ে গিয়ে আমাদের ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, প্রোফেজ দশা যখনই শুরু হয়, এই কোষটা এখানে আসলো এবং এর নিউক্লিয়াসটার বিভাজন হওয়া শুরু হলো। নিউক্লিয়াসের প্রথমে কী হয়, নিউক্লিয়াসের প্রথমে আমাদের নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যাবে এবং নিউক্লিয়াসের মধ্যে যে আমাদের ক্রোমাটিন জালক আছে সেই ক্রোমাটিন জালকগুলো পেঁচাতে শুরু করে গিয়ে আমাদের ক্রোমোজোম গঠন করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, নিউক্লিয়াসের জায়গাতে কিছু ক্রোমোজোম দেখতে পাবো। নিউক্লিয়াসের জায়গাতে আমরা কিছু ক্রোমোজোম দেখতে পাবো। ঠিক আছে, নিউক্লিয়াসের জায়গাতে কিছু ক্রোমোজোম দেখতে পাবো। নিউক্লিয়াসের জায়গাতে কিছু ক্রোমোজোম দেখতে পাবো। বাকি আমাদের সাইটোপ্লাজম তো থাকছে, সেটা থাকবে। ঠিক আছে, তার সঙ্গে আমাদের কি হয় যে এই কোষের মধ্যে আমাদের থাকে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওল দুটো মেরুতে চলে যাবে। সেন্ট্রিওল দুটো আমাদের কী হবে, দুটো মেরুতে চলে যাবে। দুটো মেরুতে চলে গিয়ে ওরা হালকা করে বীজতন্তু গঠন করা শুরু করবে এভাবে। ঠিক আছে, এটা হলো আমাদের প্রোফেজ দশা। প্রোফেজ দশাতে কী হয়, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালক, সেই ক্রোমাটিন জালকগুলো পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোম গঠন করে। সেই ক্রোমোজোমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কোষের মধ্যে যে সেন্ট্রিওল থাকে সেই সেন্ট্রিওলটা আমাদের দুটো ভাগে তো এখানে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, সেটা আমাদের দুটো মেরুতে চলে যায় সেন্ট্রিওল। এরপরে কী হয়, প্রোফেজের পর মেটাফেজের আমরা ছবিটা দেখি। এই কোষটায় যখন মেটাফেজে আসবে তখন এই কোষটার মধ্যে যতগুলো আমাদের ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমগুলো কী হবে, সেই ক্রোমোজোমগুলো আমাদের মেটাফেজ দশায় বিষুবরেখা বরাবর সজ্জিত হবে। বিষুবরেখা এইভাবে বিষুবরেখা, তো এই ক্রোমোজোমগুলো বিষুবরেখা বরাবর কী হবে, আমাদের সজ্জিত হবে। ক্রোমোজোমগুলো বিষুবরেখা বরাবর সজ্জিত হবে। বেশি আঁকা গেল না, আমরা অল্প আঁকলাম। তো ক্রোমোজোমগুলো জোড়া ক্রোমোজোমগুলো বিষুবরেখা বরাবর সজ্জিত হলো এবং এখানে যে আমাদের সেন্ট্রিওল বেমতন্তুগুলো ছাড়ছিল সেই বেমতন্তুগুলো আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে। সেন্ট্রোমিয়ারের সঙ্গে এসে গিয়ে এরকম করে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেটাফেজ দশাতে আমাদের ক্রোমোজোমের বিষুবরেখা বরাবর আসবে এবং সেন্ট্রিওলগুলো আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এরপর আসছে অ্যানাফেজে কী হবে, হয় এই সেন্ট্রোমিয়ারগুলো আমাদের যে বেমতন্তু গঠন করলো সেই বেমতন্তু গঠনগুলোকে ছোটো করলে কী হবে, অর্ধেক বেমতন্তু উপর দিকে ক্রোমোজোমগুলোকে টানবে আর অর্ধেক বেমতন্তু নিচের দিকে ক্রোমোজোমগুলোকে টানবে। ঠিক আছে, এরপরে যে ছবিটা, সেই ছবিটা তাহলে আমরা এরকম দেখতে পাবো।
এরপরে যে ছবিটা, সেই ছবিটা আমরা ঠিক এরকম দেখতে পাবো। কি দেখতে পাবো, যে এখানে একটা সেন্ট্রিওল, এখানে একটা সেন্ট্রিওল আমাদের যে আমাদের ক্রোমোজোমগুলো যেগুলো ছিল সেগুলোকে কী হলো, উপর দিকে টেনে নিল, আর কিছুটা ক্রোমোজোম ছিল তাদেরকে মিডল থেকে নিচের দিকে আমাদের টেনে নিল, নিচের দিকে আমরা টানছি। তাহলে কী হচ্ছে, মিডিলের ক্রোমোজোম দুই মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিডিল থেকে দুই মেরুতে যাওয়াকে আমাদের অ্যানাফেজীয় চলন বলে। এরপর যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে আমাদের টেলোফেজে কী হয়, টেলোফেজে আমাদের এই দুই মেরুতে যে সমস্ত আমাদের ক্রোমোজোমগুলোকে নিয়ে চলে যাওয়া হলো, এই ক্রোমোজোম অর্ধেক উপরে অর্ধেক নিচে যে নিয়ে চলে আসা হলো, এই অর্ধেক ক্রোমোজোম যেগুলো আমাদের উপরে আসলো আর অর্ধেক ক্রোমোজোম যেগুলো আমাদের নিচে থাকলো, সেই ক্রোমোজোমগুলো আমাদের কি হয়, আবার নিউক্লিয় পর্দা নিয়ে এসে ওই ক্রোমোজোমগুলো খুলে গিয়ে আমাদের উপরে একটা নিউক্লিয়াস আর নিচের দিকে আরেকটা নিউক্লিয়াস গঠন করে। তার মানে কী হলো, আমাদের দুটো নিউক্লিয়াস গঠিত হয়ে গেল। ঠিক এরকমভাবেই কী হয়, আমাদের যখন ইন্টারফেজ দশা সম্পূর্ণ হয়, প্রোফেজ দশাতে নিউক্লিয়াসের পর্দা অবলুপ্ত হয়, ক্রোমোজোমগুলো মিডিলে সজ্জিত হয়, ক্রোমোজোমগুলো দুই মেরুতে ভাগ হয়ে যায় এবং নিউক্লিয়াস দুটি হয়ে যায়। এই যে আমাদের একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে গেল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা অতিক্রম করে। ঠিক আছে, এরপর আমাদের কি থাকলো, সাইটোকাইনেসিস থাকলো। সাইটোকাইনেসিসে কী হবে, নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হয়েছে, আমাদের পুরো কোষের সাইটোপ্লাজমটাকে শুধু দুটো ভাগে ভাগ করে দেবে। ঠিক আছে, কেমনভাবে দুটো ভাগে ভাগ করবে, এটা যদি আমাদের উদ্ভিদ কোষ হয় আর প্রাণী কোষ হয়, দুটোর ক্ষেত্রে আলাদা। যদি আমাদের ধরে নিলাম এই কোষটা উদ্ভিদ কোষ হয়, তো উদ্ভিদ কোষের জন্য কী হবে, এরকম করেই থাকবে, লম্বা করে দিলাম একটু, এরকম করেই থাকবে। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে আমাদের কী হবে, এখানে একটা নিউক্লিয়াস আর এখানে একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস তো আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমাদের মিডিলে কোষপাত তৈরি হবে, কোষপাত তৈরি হয়ে গিয়ে সেই কোষপাতটাই পরবর্তীতে আমাদের কোষ প্রাচীর গঠন করবে। ঠিক আছে, এটাকে বলে কোষপাত গঠন করবে। কোষপাত গঠন করার মাধ্যমে কোষ প্রাচীর তৈরি হয়ে যাবে এবং একটি কোষ দুটি কোষে বিভক্ত হয়ে যাবে। এবার যদি এটা প্রাণী কোষ হয়ে থাকে, ঠিক আছে, যদি এটা উদ্ভিদ কোষ না হয়ে প্রাণী কোষ হতো, তাহলে কী হতো, প্রাণী কোষের ক্ষেত্রে ঠিক এরকম আমরা গঠন দেখতে পেতাম, যে প্রাণী কোষটা আমাদের এরকম করে খাঁজ হয়ে যেত। এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস তো হয়ে আছে। ঠিক আছে, এবার কী হতো, আমাদের এরকম করে খাঁজ হয়ে যেত। এই খাঁজটাকে আমাদের বলা হয় ক্লিভেজ ফাড়ো। এই খাঁজটাকে বলা আমাদের ক্লিভেজ ফাড়ো। ঠিক আছে, এই ক্লিভেজ ফাড়ো যেটা আছে, ক্লিভেজ ফাড়ো একটা খাঁজ, সেই খাঁজের মাধ্যমে আমাদের কী হয়, আস্তে আস্তে ছোটো হতে থাকে এবং দুটো আমাদের যুক্ত হয়ে যায়। তো আমাদের দুটো কোষ তৈরি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা হয় আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত তৈরি করে, আর সাইটোকাইনেসিস প্রাণী কোষের মধ্যে ক্লিভেজ ফাড়ো তৈরি করে। আমাদের একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হয়ে যায়। তো এবার দেখো আমাদের পুরো ঘটনাটা, এটা হচ্ছে আমাদের কোষ চক্রকে আমাদের সংক্ষেপে বা সংকেতে দেখানো। ঠিক আছে, এখানে আমরা দেখব প্রথমে জীবন দশা, তারপরে এস দশা, তারপরে জিটু দশা। এই তিনটে দশা সম্পূর্ণ হয়ে গেলে ইন্টারফেজ দশা কমপ্লিট হয়ে গেল। এবার ইন্টারফেজ দশা মিডিল লেখা, ইন্টারফেজ দশা কমপ্লিট হয়ে গেল। ইন্টারফেজ দশা কমপ্লিট হয়ে গেলে যে দশা থেকে শুরু হয়েছিল আমাদের, সেই কোষটা আমাদের দেখো আকার আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। এরপর আমাদের মাইটোটিক দশা বা এম দশাকে বিভাজন দশা বলা হয়। প্রথমে ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে আমাদের কী হয়, নিউক্লিয়াসের পর্দা অবলুপ্ত হয়, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস জালক আমাদের ক্রোমোজোম গঠন করে। তারপর মেটাফেজে ক্রোমোজোমগুলো মিডিল বরাবর সজ্জিত হয়। অ্যানাফেজে ক্রোমোজোম অর্ধেক উপরে চলে যায়, অর্ধেক নিচে চলে আসে। টেলোফেজে অর্ধেক উপরে নিচে আসা এবং অর্ধেক উপরে যাওয়া ক্রোমোজোমগুলো খুলে গিয়ে আমাদের নিউক্লিয়াস গঠন করে। এরপর সাইটোকাইনেসিস দুই রকম হয়, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস, প্রাণী কোষে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে, প্রাণী কোষে সাইটোপ্লাজম ক্লিভেজ ফাড়োর মাধ্যমে আমাদের গঠিত হয়। তার ফলে কী হলো, দেখো অটোমেটিক একটি কোষ বিভাজিত হয়ে আমাদের কোষচক্রের মাধ্যমে দুটি কোষে পরিণত হয়ে গেল।
এই পুরোটা হচ্ছে আমাদের কোষ চক্র। এই পুরোটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র যে জিনিসটা আমরা এখন বললাম, এটা হচ্ছে কমন জিনিস, এটা আমাদের জানতেই হবে, পড়তেই হবে। কেন? কারণ আমাদের যদি কোষ বিভাজন আমরা দেখি, কোষ বিভাজন সাধারণত 3 রকমের আমাদের সিলেবাসে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস বাদ দিলাম কারণ ওটা আমাদের অনুন্নত প্রাণীদের মধ্যে, নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়, কিন্তু উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে বা উদ্ভিদের মধ্যে মাইটোসিস, অ্যামাইটোসিস দেখা যায়। মাইটোসিস, অ্যামাইটোসিস পড়তে গেলে আমাদের তার আগে কোষ চক্র, এই পুরো ঘটনাটা আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, পুরো ঘটনাটা আমাদের ভালো করে পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে? কারণ মাইটোসিসের মধ্যে আমাদের এই কোষ চক্রটা ঘটে থাকে এবং মিওসিসের মধ্যেও আমাদের এই কোষ চক্রটা ঘটে থাকে, ঠিক আছে? এইবার এই পুরো কোষ চক্রের মধ্যে আমাদের আর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি, এখানে যে একটি দশা যেমন G1S, G2M, এদের মধ্যে আমাদের চেক পয়েন্ট আছে, ঠিক আছে? সেই চেক পয়েন্টটা কি? চেক পয়েন্ট হলো, যেমন ধরে নিলাম চেক পয়েন্ট আমরা এই যে G1 দশা, তারপরে শুরু হচ্ছে আমাদের এস দশা। এবার দেখো G1 দশা আর এস দশা যে জায়গাটাতে আমাদের সংযোগ স্থাপন করেছে, সেই সংযোগ জায়গাতে আমাদের কি একটা চেক পয়েন্ট থাকে, এটা একটা চেক পয়েন্ট, ঠিক আছে? এই চেক পয়েন্ট যেটা আছে, এই চেক পয়েন্টটাকে আমরা বলে থাকবো G1S চেক পয়েন্ট। চেক পয়েন্ট বলছে G1S চেক পয়েন্ট কেন বলছি এই জায়গাটাকে? এর কথা হলো G1 দশার মধ্যে যতগুলো ঘটনা বা বিপাক বা উৎপাদন হওয়া দরকার, সেই সমস্ত জিনিসগুলো যদি উৎপাদিত হয়, তার ফলে তারপরেই এই দশাটাকে কিন্তু এই এস দশার মধ্যে প্রবেশ হতে দিবে। যদি G1 দশা নিজের সমস্ত কার্য সম্পূর্ণ না করে, তাহলে কিন্তু এই দশাটা আমাদের এস দশার মধ্যে প্রবেশ করতে পারবে না। তো তখন আমাদের কি করবে, এই চেক পয়েন্ট আটকে দিবে। এই চেক পয়েন্টটাকে বলে G1S চেক পয়েন্ট, ঠিক আছে? এবং আরেকটা আমরা চেক পয়েন্ট পাবো, সেই চেক পয়েন্টটা আমরা এখানে দেখে নেব। আরেকটা চেক পয়েন্ট কি, আমাদের যে G2 এবং M, G2 এবং M যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমরা আরেকটা চেক পয়েন্ট পাবো। G2 এবং M এই জায়গাতে আমরা আরেকটা চেক পয়েন্ট পাবো। এইখানটায় আমরা আরেকটা চেক পয়েন্ট পাচ্ছি। এই চেক পয়েন্টটাকে আমরা বলবো G2M চেক পয়েন্ট। এটাকে আমরা বলছি চেক পয়েন্ট। G2 দশায় এবং এস দশায় যা আমাদের উৎপাদিত হওয়ার কথা, সেই সমস্ত জিনিসগুলো বা G2 দশায় যে জিনিসগুলো উৎপাদিত হওয়ার, সেই সমস্ত জিনিসগুলো উৎপাদন হওয়ার পরেই কিন্তু আমাদের এই বিক্রিয়াটায় এম দশায় প্রবেশ করবে, ঠিক আছে? এটাকে বলছে আমাদের G2M দশা। আরেকটা দশা আছে, সেটা হচ্ছে আমাদের এম দশা বা এম, এই জায়গাটাতে থাকবে আরেকটা আমাদের চেক পয়েন্ট, সেটাকে আমাদের বলবে মাইটোটিক চেক পয়েন্ট বা স্পিন্ডিল চেক পয়েন্ট, যেটাকে আমাদের এম চেক পয়েন্ট বলে। এটাকে আমাদের বলবে এম চেক পয়েন্ট, ঠিক আছে? তো আমাদের 3টে চেক পয়েন্ট আমরা পাবো সাধারণত, তিনটে চেক পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলো আমাদের কী করে নির্ধারণ করে যে আগের ঘটনাগুলো ঠিকঠাকভাবে ঘটেছে কিনা। প্রথম চেক পয়েন্ট আমরা G1S দশার মাঝে পাবো, এটা একটা চেক পয়েন্ট। দ্বিতীয় চেক পয়েন্ট আমরা G2M এর মাঝে পাবো, আর তৃতীয় চেক পয়েন্ট আমরা এম দশায় পাবো, যেটাকে এম চেক পয়েন্ট বলে, ঠিক আছে? চেক পয়েন্ট কে নিয়ন্ত্রণকারী যে পদার্থ, সেই নিয়ন্ত্রণকারী পদার্থগুলোর নাম হচ্ছে আমাদের, নিয়ন্ত্রণ পদার্থর নাম হচ্ছে সাইক্লিন ও সাইক্লিন নির্ভর প্রোটিন, যেটাকে আমাদের বলে CD, সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ, তার জন্য বলে আমাদের কে। তো সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ, যেটাকে CDK, এই দুটোর কমপ্লেক্স আমাদের এই চেক পয়েন্টগুলোকে নিয়ন্ত্রণ করে। এই প্রোটিনগুলোর কমপ্লেক্স আমাদের চেক পয়েন্টগুলোকে কী করে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর কমপ্লেক্স।
এখানে আমরা দেখব যে আমাদের চেক পয়েন্ট যদি ঠিকঠাকভাবে চেক হয় তাহলে আমাদের প্রত্যেকটা দশা সঠিকভাবে হবে, এবং প্রত্যেকটা দশা যদি সঠিকভাবে হয়, প্রত্যেকটা দশা যদি সঠিকভাবে হয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, প্রত্যেকটা দশা যদি সঠিকভাবে হয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, একটা স্বাভাবিক কোষ সুষ্ঠু স্বাভাবিক দুটো কোষ তৈরি করবে। ঠিক আছে, যদি এই আমাদের দশাগুলো সম্পূর্ণ ঠিকভাবে না হয় এবং চেক পয়েন্টগুলো ঠিকভাবে কাজ না করতে পারে তাহলে কী হবে, খুব দ্রুত আমাদের এই পুরো চক্রটা ঘটে যাবে, কিন্তু এই দশাগুলোর মধ্যে যা যা জিনিস উৎপাদন হওয়ার কথা সেই জিনিসগুলো উৎপাদন হবে না। তার মানে একটি কোষ বিভাজিত হয়ে দুটো গোল গোল কোষে পরিণত হয়ে যাবে, কিন্তু আমাদের কোষের ভিতরে যে যে জিনিসগুলো থাকার কথা সেই সেই জিনিসগুলো কী হবে, থাকবে না। তাই জন্য কোনো স্থানে আমাদের কোষ চক্রের যদি চেক পয়েন্টগুলো ঠিকভাবে কাজ না করতে পারে তাহলে ওই জায়গায় আমাদের কোষগুলো দ্রুত আমাদের বিভাজিত হবে এবং অনেকগুলো কোষ তৈরি করবে। সেই কোষগুলো কিন্তু প্রকৃত কোষ না, সেই কোষগুলোর মধ্যে যা যা থাকার কথা, কোষ অঙ্গাণু, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ডিএনএ, সেগুলো থাকবে না, কিন্তু ওরা কী হবে, আমাদের তরল পদার্থপূর্ণ আকারে গোল গোল অনেকগুলো কোষের মতন অংশ গঠন করবে এবং জায়গাটা স্ফীত করে দেবে বা উঁচু করে দেবে। ঠিক আছে, তখন আমরা এই যে উঁচু যে আমাদের কোষের মতন গঠনগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের যদি চেক পয়েন্ট ঠিকভাবে কাজ না করতে পারে, যে উঁচু অংশটা পেয়ে যাচ্ছি, সেই উঁচু অংশগুলোকে আমরা বলবো টিউমার। আমাদের দেহের মধ্যে যে টিউমার হয় সেই টিউমারটা কিন্তু আসলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য। কথার অর্থ হলো ওই কোষ গুলোর চেক পয়েন্টগুলো ঠিকভাবে কাজ করতে পারেনি, তাই জন্য আমাদের কী হয়ে যায়, ওই জায়গাগুলো উঁচু হয়ে যায়, তখন সেইটাকে আমাদের কী বলে, টিউমার বলে। ঠিক আছে, তখন সেটাকে আমাদের বলে টিউমার। টিউমার তো টিউমারের যে কোষ, সেই টিউমারের কোষগুলো আমাদের কিন্তু বিভাজন হওয়ার সময় কোষ চক্র ঠিকভাবে কাজ করেনি। ঠিক আছে, তার জন্য কী হয়েছে, আমাদের অযথা কোষের মতন দেখতে গোল গোল আকারের তরল পদার্থপূর্ণ আমাদের গঠন করে নিয়েছে, কিন্তু এরা প্রকৃত কোষ না, আমাদের ত্রুটিপূর্ণ কোষ। এবার আরেকটা জিনিস কি, এই টিউমারের কোষগুলো যদি এক জায়গাতে সীমাবদ্ধ থেকে যায় তখন সেটাকে বলে আমাদের বিনাইন টিউমার। বিনাইন টিউমার। ঠিক আছে, যদি এই টিউমারের কোষগুলো রক্ত বা লসিকার মাধ্যমে আমাদের বাহিত হয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে আবার সেখানেও আমাদের কী হয়, এরকম টিউমারের মতন গঠন সৃষ্টি করে, তখন সেই ঘটনাটাকে বলবো আমরা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। ম্যালিগন্যান্ট টিউমার বা ওটাকে আমরা বলবো ক্যান্সার। প্রথমে আমাদের টিউমার হবে, তারপর ওই টিউমারের কোষগুলো যদি দেহের বিভিন্ন বা সর্বত্র ছড়িয়ে যেতে থাকে বা ছড়িয়ে পড়তে থাকে তখন সেটাকে বলবো ক্যান্সার। টিউমার আর ক্যান্সার কেন হচ্ছে, আমাদের কোষ চক্র যদি সঠিকভাবে না হয়, চেক পয়েন্টগুলো যদি সঠিকভাবে না আটকাতে পারে তাহলে কী হয়, দ্রুত মাত্রায় আমাদের পুরোটা কভার করে দেবে এবং আকারে গোল গোল তৈরি যাবে, ভিতরে আমাদের এই যাবতীয় জিনিসগুলো তৈরি হবে না, তার ফলে আমাদের সমস্যাগুলো দেখা দেবে যে অত্যধিক মাত্রায় গোল গোল আকারে কোষের মতন গঠন করে উঁচু হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলে আমাদের টিউমার। আর উঁচু হয়ে যাওয়া কোষগুলো যদি এক জায়গাতে স্থির থাকে তখন সেটাকে বিনাইন টিউমার। আর এই বিনাইন টিউমারের ত্রুটিপূর্ণ কোষগুলো যদি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে গিয়ে অন্য স্থানে গেল এবং সেখানের কোষগুলোকে আমাদের কী হলো, এরকম আমাদের ত্রুটিপূর্ণ করে দিল, বিভাজনের দ্রুত ঘটাতে শুরু করলো, তখন সেই ঘটনাটাকে বলবো আমরা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। ঠিক আছে, তো আপাতত আজকের জন্য আমাদের এতটুকু। কোষ চক্রটা আমরা খুব ভালোভাবে পড়ব বা বোঝার চেষ্টা করব।